হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প মৃত্যুবান। গুনিনের ওপর শীতলার ভর হলো। গায়ের বারোয়ারি অশ্বত্থতলা, তার নিচে পুরনো বেদিটা প্রদীপের তেল আর মেটি সিঁদুরে একটা বিচিত্র রং ধরেছে। নীল শ্যাওলার ওপর দিয়ে কালো পোড়া তেল ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়ছে। একপাশে থকথকে সিঁদুর জমেছে চাপ বাঁধা রক্তের মতো। ধুনোর গন্ধে যেন নিঃশ্বাস আটকে আসে। বেদির ওপরে একখানা কালো পাথর, তার সারা গায়ে ব্রণের চিহ্ন, মারি জননীর প্রতীক। মাঝখান দিয়ে একটা প্রকাণ্ড ফাটল, দেখলে মনে হয় কেউ যেন সেটাকে দুটুকরো করে কেটে ফেলবার চেষ্টা করেছিল। পৌত্তলিকতার দেশি রারোজয়ী মুসলমানেরই তরোয়ালের কোপ পড়েছিল কিনা কে জানে। ফাল্গুনের রৌদ্রে উদ্ভাসিত এই ভরা দুপুরেও অসথের বিস্তীর্ণ শান্ত ছায়ার নিচে ঘনিয়েছে উগ্রগন্ধি অন্ধকার। ধুনো পুড়ছে, গুগুল পুড়ছে, পটপট করে শব্দ হচ্ছে। কালো ধোঁয়া চক্রাকারে উঠছে সাপের কুণ্ডুলির মতো। ঢাকের গগনভেদী বোল উঠছে, ক্যান ক্যান করে তীক্ষ্ণ পেতনির কান্নার মতো স্বর তুলছে কাসর। আর তার ভেতরে বসে গুনিন এক টানা স্বরে মন্ত্রপাঠ করে যাচ্ছে। তার কতকটা সংস্কৃত, কতকটা বাংলা, কতকটা দুর্বোধ্য ড আর রয়ের সমারোহ। অশুদ্ধ উচ্চারণে জোর দিয়ে বলে যাচ্ছে, হাড় কট্টন, মাংস চর্বণ। চারিদিকে মেয়ে পুরুষের ছোট একটা দল জমেছে। গলায় আঁচল দিয়ে দাঁড়িয়ে আছে কেউ, কেউ বা তাকিয়ে আছে বিস্ফোরিত বেহাল দৃষ্টিতে। ঢোল আর কাঁসরের বিরাম জ্যোতিতে সেই গম্ভীর মন্ত্রনাথটা যেন অলৌকিক হয়ে উঠছে। ধুনোর ধোঁয়ায় যাদের মাথা ঘুরছে, চোখে যারা দেখছে অন্ধকার, তাদের যেন মনে হচ্ছে এই কালো পাথরটা হঠাৎ একসারি ধারালো দাঁত শুদ্ধ কালো একখানা রক্তাক্ত মুখ মেলে দেবে আর কর্মর করে হাড় মাংস চিবোতে শুরু করে দেবে। হ্যাঁ গুনিন, ভালো করে মন্তর পড়ো বাবা, মার অনুগ্রহ একটু না কমলে যে আর বাঁচি না। জনতার মধ্য থেকে কার যেন সকাতুর অনুনয়। গুনিন একবার পেছন ফিরে তাকালো। মদের নেশায় আর ধুলোর আগুনে চোখ দুটো রাক্ষসের মতো টকটক করছে। প্রকাণ্ড একটা গোলাকার মুখ, খাড়া খাড়া চোয়াল, মাথায় ঝাঁকড়া চুলগুলোয় কপালের অর্ধেকটা ঢাকা পড়েছে। যেমন করে ম্যালেরিয়ার ঝাঁকুনি আসে, তেমনি থরথর করে একটা কাঁপন এসে যেন গুনিনের আপাত মস্তক ঝাঁকিয়ে দিয়ে গেল। দু হাতে দুটো ধুনুচি নিয়ে উঠে দাঁড়ালো গুনিন। সমস্ত শরীর তার টলছে। তারপর শুরু হলো তাণ্ডব নাচ। গুনিনের ওপরে শীতলার ভর হয়েছে। মুখ দিয়ে গোঁ গোঁ করে বেরোচ্ছে একটা বীভৎস চাপা আওয়াজ। কখনো মাটিতে আছড়ে পড়ছে, পরক্ষণেই উঠে দাঁড়িয়ে নেচে চলেছে রুদ্রতালে। ঝাগড়া চুলগুলো থেকে ধুলোর ঝড় উঠছে। ফটাস করে একটা ধুনুচি মাটিতে পড়ে দুখান হয়ে গেল। চারিদিকে ছিটকে গেল আগুন। সর সর করে লোক পালিয়ে যেতে পথ পেল না। গুনিন আবার উঠেছে, আবার নাচ শুরু করেছে, কিন্তু নাচের তালে কেন যেন ভাটা পড়েছে এবার। পা আর তেমনভাবে চলছে না। মুখ থেকে চাপা গোঙানির শব্দটা কেমন বিকৃত আর অস্বাভাবিক বোধ হচ্ছে। জ্বলন্ত চোখ দুটো যেন ঝিমিয়ে আসছে ক্রমশ। এবারে গুনিন থেমে দাঁড়ালো। টলমল করে কাঁপতে থাকলো তার সর্বশরীর। তারপর ঠিক
ইচ্ছে করে নয়, পেছন থেকে কে যেন মস্ত একটা ধাক্কা দিয়ে তাকে ঘাড় মুচড়ে ফেলে দিল মাটিতে। চারপাশের জনতা চঞ্চল হয়ে উঠল। কেমন যেন অস্বাভাবিক লাগছে। যা হওয়া উচিত এ তো তা নয়। বিস্ফারিত ভয়ার্ত চোখে গুনিন কিছুক্ষণ গোঁ গোঁ করতে লাগলো। কস দিয়ে ফেনার মতো বেরিয়ে এলো এক ঝলক রক্ত। বলি দেওয়া পশুর মতো বার কয়েক হাত পা ছুঁড়েই সে শটান শক্ত হয়ে গেল। সমস্ত শরীরে ঢেউয়ের মতো দোলা দিয়ে বেরিয়ে এলো অন্তিম একটা দীর্ঘশ্বাস। নাকের সামনে থেকে খানিকটা ধুলো উড়ে গেল হাওয়ায়। হৈ হৈ করে ছুটে এলো জনতা, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। মরে পাথর হয়ে গেছে গুনিন। ঢাকের বোল থেমে গেল। স্তব্ধ হয়ে গেল কাঁসুরির আর্তনাদ। স্তম্ভিত জনতা ওর মুখের দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। নিদারুণ ভয়ে একটি কথাও কেউ বলতে পারল না। একজন বললে, নিশ্চয়ই অশুচি হয়ে পুজোয় বসেছিল, তাই। ধুনুর অন্ধকারে ব্রণচিহ্নিত শীতলার পাথরটা গাঢ় রক্তের মতো খানিক সিঁদুর মেখে ক্ষুধার্ত হয়ে তাকিয়ে আছে। অশ্বথের পাথায় শাঁ শাঁ করে একটা উদাস বাতাস বয়ে গেল। যেন একটা অশরীরী কণ্ঠচাপা গর্জন করে বলে গেল, এবার তোদের পালা, গুনিনের মতো তোরাও। মুহূর্তে বারোয়ারি তলা জনশূন্য। প্রাণ নিয়ে ঊর্ধ্বশ্বাসে পালিয়েছে সকলে। শুধু অসমাপ্ত পুজোর উপকরণের সামনে নিষ্পন্দ হয়ে পড়ে রইল গুনিনের দেহটা। মুখের পাশে রক্তের চাপ ক্রমে ঘন হয়ে উঠতে লাগলো। ধূপ আর গুগুলের ধোঁয়া একটা কালো পর্দার মতো নিবিড় হয়ে নামতে লাগলো তার চারপাশে। ধূপ আর গুগুলের ধোঁয়া একটা কালো পর্দার মতো নিবিড় হয়ে নামতে লাগলো তার চারপাশে। গুনিনের আসল নাম অভিরাম দাস, জাতিতে চণ্ডাল। এই জাতিটা নাকি বর্ণ সংকরের কঠিনতম শান্তির প্রতীক। প্রতিলোম বিবাহকে ক্ষমা করবে ব্রহ্মচালিত সমাজ। ব্রাহ্মণের মেয়ে হয়ে অব্রাহ্মণকে পতিরূপে বরণ করলে তাদের সন্তান হবে অন্তজ। সমাজের সমস্ত পথ তার কাছে বন্ধ হয়ে যাবে। তাকে শ্মশানে বাস করতে হবে, অখাদ্য আহার করতে হবে, মরার কাপড় নিয়ে লজ্জা নিবারণ করতে হবে। তাদের ছায়া মারালে খণ্ডে যাবে, ক্ষয়ে যাবে 17 বার বিশ্বনাথ দর্শনের পূর্ণ। আজকাল অবশ্য অন্তজ মাত্রেই শ্মশানের বাসিন্দা নয়। কিছু কিছু পদোন্নতি যে হয়েছে তাতে আর সন্দেহ নেই। এখন তারা ভদ্রপাড়ার কাছাকাছি এগিয়ে এসেছে কিছুটা। শুয়োর চড়ায়, ডাল কুলো ধুনুচি তৈরি করে ভদ্র সমাজের দৈনন্দিনের পক্ষে যেগুলো অপরিহার্য। কেউ কেউ ক্ষেত করে, তরি তরকারি লাগায়, বিক্রি করে বাজারে। দু একটা ভালো ফল ফুল উপহার দিলে ন্যায়রত্ন স্মৃতিরত্নেরা খুশি মনেই সেগুলো গ্রহণ করে থাকেন। অবশ্য নেবার সময় কিছু কিছু গঙ্গা জল ছিটিয়ে নেওয়া হয় তাতে। কিন্তু এছাড়াও আর একটা দিক আছে এদের। সেজন্য ইতর ভদ্র নির্বিচারে ভয় করে এদের, শ্রদ্ধা করে এরা মন্ত্রসিদ্ধ। অভিরামের বাপ নিধিরাম ছিল এ তল্লাটের সেরা গুণিন। না জানতো এমন মন্ত্র নেই, না পারত এমন ঝাড়ফুঁক নেই। কুকুরে কামড়েছে, একটুখানি জল পোড়ায় সে তো ভালো করে দিত। সাপে ছোবল মেরেছে, পিঠের ওপর পিতলের থালা আটকে দিয়ে তার ওপর মন্ত্র পড়া মাটি ছড়িয়ে সে বিষ নামিয়ে দিত। বললে তো আর কথাই নেই। নিধিরাম না গেলে কার সাধ্য সে ভূত নামায়? বান মারতে পারত, বাটি চালান করতে পারত, জ্বলন্ত একটা প্রদীপ আকাশে উড়িয়ে দিয়ে অগ্নিকাণ্ড ঘটিয়ে দিতে পারত দূরের কোনো একটা নিশ্চিন্ত নিদ্রিত গ্রামে। তাছাড়া বংশানুক্রমিকভাবে তারা বারোয়ারি শীতলার পূজারী। শুধু পূজারী নয়, দেবীর প্রসাদ পুষ্ট। কোনো এক অতীত অনার্য সংস্কৃতির ধারায়
অন্তত এখানে ওদের অধিকার অব্যাহত। কোনো অনাদিকাল থেকে এরা শীতলার পুজো করে আসছে, কেউ বলতে পারে না। ব্রাহ্মণের প্রবেশ নিষেধ। শোনা যায় কিছুদিন আগে তন্ত্রসিদ্ধ এক ব্রাহ্মণ এসেছিলেন গাঁয়ে। চাঁড়ালে দেবী পুজো করে শুনে তিনি ক্ষেপে উঠলেন, বললেন দেবী অশুচি, তাঁকে শোধন করে নিয়ে ব্রাহ্মণকে দিয়ে পুজো করাতে হবে। গাঁয়ের লোকে নিষেধ করলে, কিন্তু দাম্ভিক তন্ত্রসিদ্ধ সে কথা শুনলেন না। দেবী শোধনের ব্যবস্থা করে পুজোয় বসলেন তিনি। আর পর মুহূর্তেই আশ্চর্যকাণ্ড, কোথা থেকে প্রকাণ্ড একটা চর বাজের মতো শব্দ করে তার গালে এসে পড়ল। অদৃশ্য হাতের সেই চর খেয়ে ব্রাহ্মণ যে উল্টে পড়ে গেলেন, আর উঠলেন না। সেই থেকে চাঁড়ালেরাই এখানে পুজো করবার কায়েমি অধিকার পেয়েছে। খাতির বেড়েছে তাদের, খ্যাতি বেড়েছে আরও অনেক বেশি। গাঁয়ের উঁচু জাতেরা অসংকোচে অন্তজের দেবীকে পুজো করেন। অন্তজ পূজারীর ছোঁয়া প্রসাদ পান। আর বসন্ত চিকিৎসার ব্যাপারে অধিকার তো এদের একচেটিয়া। কোথা থেকে একদিন পেতনি নামিয়ে এসে ভরা দুপুরের সময় নিধিরাম ঢকঢক করে এক ঘটি জল খেল, আর মারাও গেল তার ঘণ্টা খানেক পরে। দু চারজন লোক মুখে বললে সর্দি গর্মি, কিন্তু সকলেই মনে প্রাণে বিশ্বাস করে নিলে রোজার ঘাড় ভূতেই মটকেছে শেষ পর্যন্ত। তার ছেলে অভিরাম, বাপের মতো তারও এমনি হঠাৎ মৃত্যু ঘটে গেল। আশ্চর্য হওয়ার কিছু নেই, এ যেন ইতিহাসের সহজ এবং স্বাভাবিক ধারা। কিন্তু তারও আগে আরও একটু গল্প আছে। বাংলাদেশের ওপর দিয়ে মহামন্বন্তর বয়ে গেল। যারা যাওয়ার তারা তো মরে বাঁচল, কিন্তু যারা রয়ে গেল তাদের দুর্গতির আর সীমা রইল না। শ্মশান বাংলার গ্রামে গ্রামে শ্মশানের প্রেতের মতো ঘুরে বেড়াতে লাগলো মানুষ। এক মুঠো কাঁকড় মেশানো ভাত সম্বল, এক ফালি ছেঁড়া ন্যাকড়া সম্বল। রাতারাতি যেন সবাই মায়া প্রপঞ্চময় সংসারটাকে চিনে ফেলেছে দেহে মনে বসে বাসে অনাসক্ত বৈরাগ্য। চোখের দৃষ্টি অর্থহীন, যেন বাইরের অবান্তর পৃথিবীটার ফাঁকিটা ধরে ফেলে ব্রহ্মলাভের জন্য একান্তভাবে অন্তর্মুখী হয়ে গেছে। শাস্ত্রে বলছে, সবই যখন নলিনী দলগত জলমীপ, তখন একটি মাত্র ভরসা আছে, সেটি হচ্ছে সাধু সঙ্গ, এবং তার দ্বারাই ভবার নব পার হওয়া যায়। এবং ঈশ্বর করুণাময়, সাধু সঙ্গ তিনি পাঠালেন। দুর্ভিক্ষ যখন শেষ হয়ে গেল, তখন দেশের মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচানোর জন্যে সরকারি ধানের গোলা বসতে লাগলো এখানে ওখানে। এলো লাইসেন্সপ্রাপ্ত সরকারি এজেন্টের দল। মহাজনের করাল গ্রাস থেকে দেশকে বাঁচাবার মহৎ ব্রত নিয়েছে তারা। তার সঙ্গে এলো সিভিল সাপ্লাই, এলো বোর্ড অফিসার, এলো এনফোর্সমেন্ট। কে এলো এবং কে এলো না। এখান থেকে 12 মাইল দূরে ধান চালের মস্ত বড় একটা গঞ্জ। তার পাশ দিয়ে যে নদী, বর্ষার সময় ছাড়া তাতে নৌকা চলে না। হাঁটু জলের ওপর যে পরিমাণে কচুরির স্তূপ জমে ওঠে, তাতে বরং মোটর চালিয়ে নেওয়া যায়, কিন্তু নৌকার প্রশ্ন অবান্তর। অতএব অতএব রাস্তা তৈরি করতে হবে। সে কাজ নিলে কৃষ্ণপ্রসাদ, গৌরী সেনের টাকা অফুরন্ত এবং অকৃপণ। একবার টেন্ডার নেওয়াতে পারলে আর ভাবনা নেই, পরবর্তী পত্তক মসৃণ তৈলাক্ত। ধানের আল আর মজা দিঘির পাশ দিয়ে কৃষ্ণপ্রসাদ সাইকেল চালিয়ে এলো। বারোয়ারি অশ্বত্থতলায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। ভারী ভালো লাগছে ঠান্ডা ছায়া আর ঠান্ডা বাতাসটা। আপনি হুজুর? মস্ত একটা প্রণাম জানিয়ে সবিনয়ে জিজ্ঞেস করলে অভিরাম। আমি? বাহাত্তাকে হাফ প্যান্টের পকেটে পুরে কৃষ্ণপ্রসাদ সিগারেটের ধোঁয়া ওড়াতে লাগলো। বললে, সরকারি লোক, রাস্তা করতে হবে এখানে, 18 মাইল দূরের রাস্তা, সরকারি লরি যাবে, গাড়ি যাবে, বুঝেছ? আগে রাস্তা,
নিশ্চয়ই, মুখস্থ করা লিবুর মতো কৃষ্ণপ্রসাদ বলে গেল। দেশের ভালোর জন্যেই। চালের ইজি সাপ্লাই হবে, গ্রামের উন্নতি হবে, ভবিষ্যতে দুর্ভিক্ষের পথ বন্ধ হবে, একেবারে পাকাপাকি বন্দোবস্ত। অভিরাম বিস্মিত মুখে তাকিয়ে রইল। কৃষ্ণপ্রসাদ যেন আকাশ থেকে কথা বলছে। দেশটাকে দুর্ভিক্ষের হাত থেকে নিস্তার দেওয়ার জন্যে স্বর্গ থেকে মর্তভূমিতে অবতীর্ণ হয়েছে হাফ প্যান্ট পরা সাইকেলধারী একটা দেবতা। অশ্বত্থতলায় পাথরের শীতলা নিদ্রিত হয়েই আছেন, কিন্তু ইনি যেমন জাগ্রত তেমনি মুখর। ভাবতে পারা যায় রাস্তা তৈরি হবে এই গ্রামের মধ্যে দিয়ে, যেখান দিয়ে কালো ধোঁয়া ছাড়িয়ে রেলগাড়ি চলে যায়। তার চাকায় চাকায় সর্বদা মুখর সভ্যতার গর্জন। সে এখান থেকে অনেক দূরে একটা মরা নদীর খেয়া, 3খানা গ্রাম, 6খানা মাঠ, আরও এক ক্রোশ জেলা বোর্ডের পথ। এখানকার মানুষ যেন বাস্তু বেঁধেছে জীবনের ততটির থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপের মধ্যে। একটা প্রাইমারি স্কুল, সেও 3 মাইল দূরে। রাত্রির অন্ধকারে বহু দূর থেকে যেমন মহানগরীর মাথার ওপরে একটা অসহ্য জ্যোতির মণ্ডল দেখা যায়, এখান থেকেও তেমনি নাগরিক জীবনের একটা অলক্ষ্য জ্যোতি সংকেত অনুভব করা চলে মাত্র। তবু চৌকিদারি ট্যাক্স আসে তামাকের ওপরে, দেশলাইয়ের ওপরে নতুন খাজনা আসে, শহরের তৈরি লোভের কারখানা থেকে মন্বন্তর আসে। এখানে আমদানি নেই, এদেশ শুধু রপ্তানির দেশ। এখানে রাস্তা হবে, গ্রামের উন্নতি হবে। কি রোমাঞ্চকর অনুভূতি! শুধু অভিরাম নয়, অভিরামের মতো 2-4 জন নয়, সমস্ত গ্রামটাই আনন্দিত বিস্ময়ে সজাগ হয়ে উঠল। আর সেই বিস্মিত আনন্দকে তটস্থ করে দিয়ে মাঠের পাশ দিয়ে একরাশ তাঁবু পড়ে গেল, যেন উড়ে এলো হাওয়াতে। 500 বছর আগে শীতলার থানে মুসলমানদের তরোয়ালের ঘা পড়েছিল। তারপরে আর কোনো জীবন চাঞ্চল্য জাগেনি এখানে। 500 বছরের মরা গাঙে নতুন করে জোয়ার এলো। সেদিন এসেছিল রাষ্ট্র বিপ্লবে, আজ এলো মন্বন্তরে। অশ্বত্থ গাছের ঠান্ডা ছায়ার নিচে দাঁড়িয়ে হীরালাল বাগদি বললে, কারবারটি একবার দেখেছো গুনিন ভাই? অভিরাম সন্দিগ্ধ চোখে তাকিয়ে বললেছিল, হ্যাঁ। উফ, কি পেল্লায় কাণ্ড করছে রে বাবা! বন জঙ্গল গাছপালা সব লোপাট করে দিয়ে সড়ক বানাচ্ছে। মানুষের নাকি আর ভাতের দুঃখ থাকবে না। এ যদি মনে হয় রে বাবু, তাহলে কটা দিন আগে এলি না কেন? সব সাবার করে দিয়ে। তখন তো ওদের সময় হয়নি। ওদের সময় হয় একটু দেরিতে, তাই না? হীরালাল রসিকতার চেষ্টা করলে। সিদেল চড়ে সব লোপাট করে নিয়ে 3 মাইল ডাঙা পেরিয়ে গেলে চৌকিদারে এসে হাঁক পাড়ে। অভিরাম জবাব দিলে না। কেমন অন্যমনস্ক হয়ে গেছে। সামনে যা চলছে তা প্রলয়কাণ্ডই বটে। পাথরের মতো শক্ত টিলা গুঁড়ো গুঁড়ো হয়ে মিলিয়ে যাচ্ছে। সাফ হয়ে যাচ্ছে জঙ্গল। আদ্যিকালের পচা ডোবাগুলো দেখতে দেখতে ভরাট হয়ে গেল। আর নাকি ম্যালেরিয়া থাকবে না দেশে। শাবল, গাঁইতি, কোদাল 100 কুলি খাটছে। শব্দ উঠছে ছপ ছপ ছপাস, ঠন 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 ঠন। কোদালের মুখে মাটির তলা থেকে বাদামি রঙের মানুষের হাড় উঠে আসছে। 500 বছর আগেকার হাড় কিনা কে জানে। চোখ দুটোকে হঠাৎ সংকুচিত করে আনলে অভিরাম। মোটা মোটা ভুরু দুটো একসঙ্গে এসে যোগ হয়ে গেল। তার উপরে রেখা ফুটল একটা অর্ধবৃত্তের আকারে। লক্ষণ আমার ভালো ঠেকছে না, হিরু। কেন গুনিন ভাই, কেন? কি জানি কেন, অভিরাম নিজেও জানে না। হয়তো এই আকস্মিকতাকে ভয়, হয়তো বা এই নতুনকে সে বিশ্বাস করতে পারছে না। গাঁইতি আর কোদালের মুখে পুরানো মাটি যেন যন্ত্রণায় কেঁদে উঠছে, যেন অভিশাপ দিচ্ছে। অথবা এ হয়তো ওর রক্তার্জিত সংস্কার। আকাশে বাতাসে যেসব অশরীরী শক্তি ঘুরে বেড়াচ্ছে, এই সভ্যতা বর্জিত নগণ্য গ্রামে যাদের ছিল একাধিপত্য, রাত দুপুরে যারা অকারণে ছপ ছপ সর সর করে প্রকাণ্ড বট গাছের ডালপালাগুলোকে ঝাঁকিয়ে দিত, ভরা অমাবস্যায় মরার মাথা নিয়ে যারা শ্মশানে খটাখট করে গেন্ডুয়া খেলতো আর খিলখিল করে হাসতো, কিংবা
পুরনো দিঘির ধারে যাদের মুখে লক লক করে আগুন জ্বলে উঠত, তারাই কি প্রেতসিদ্ধ গুণিনের অনুভূতির উপরে সঞ্চারিত করছে তাদের অলৌকিক প্রতিবাদ? রহস্যময় মুখখানাকে আরো রহস্যময় করে গুণিন বললে, সে থাক। ওদিকে রাস্তা তৈরি হয়ে চলেছে। চমৎকার রাস্তা, উঁচু নিচু অসমতল মাটিকে দীর্ণ বিদীর্ণ করে দিয়ে সরকারি লরির মসৃণ মনোরম চলবার পথ রাজপথ। কিন্তু কাজ এগোতে পারছে না। কৃষ্ণপ্রসাদ হিসেব করে দেখলে এভাবে চললে বাঁধা সময়ের মধ্যে কাজ শেষ হবে না। উপরওয়ালা আর কর্তাদের কাছ থেকে তাগিদের পর তাগিদ আসছে। অতএব আরও লোক চাই। ঝড়ের গতিতে কাজ শেষ করো, যত তাড়াতাড়ি সম্ভব পথ তৈরি করে দাও। যুদ্ধ, খাদ্য সংকট, এমার্জেন্সি। কুলির জন্য খবর গেল সদরে, কিন্তু কুলিরও বাজার দর বেড়েছে। বর্মা থেকে আসাম ফ্রন্ট পর্যন্ত তাদের চাহিদা, আর এই অজগর বীজে বনে লোক পাঠানোর বন্দোবস্ত করাও শক্ত। সুতরাং সদর থেকে পাল্টা খবর এলো, লোকাল রিক্রুট করো। কৃষ্ণপ্রসাদের স্বর্গীয় আভিজাত্য আর রইল না। খাকি হাফ প্যান্টের নিচে হাঁটু পর্যন্ত জমে উঠল ধুলো। ঘরে ঘরে তাগিদ পড়ল, এসো তোমরা কাজে লেগে যাও সবাই। সকলের হয়ে এগিয়ে গেল অভিরাম। কুলির কাজ আমরা করব না হুজুর। বিস্মিত এবং ক্রুদ্ধ হয়ে কৃষ্ণপ্রসাদ বললে, কেন? আমাদের বাপ পিতামহ কখনো মাটিতে কোদাল মারেনি, ছোট কাজ করেনি। তা পারে ছাতুরা, আমরা পারবো না। ছোট কাজ? কৃষ্ণপ্রসাদ হেসে উঠল হা হা করে। একবেলা খেতে জোটে না, আভিজাত্যের জ্ঞানটা টনটন করছে একেবারে। ধরা নয় হেলে সাপ, কুলোপনা চক্কর নয় বারকোষপনা। কিন্তু পরক্ষণেই বেদনায় কৃষ্ণপ্রসাদের গলার স্বর যেন ভারী হয়ে গেল। ছি ছি, এ কি দুর্বুদ্ধি তোমাদের! গায়ে খাটবি, পয়সা পাবি, এতে অপমানের কি আছে? এর জন্যেই না বাঙালির এমন দুর্দশা। তাই এই ঘর পোড়া দুর্মতির জন্যেই তো এত লোক না খেয়ে শুকিয়ে মরল। অথচ পশ্চিম থেকে হিন্দুস্তানি কুলি এসে কিভাবে যে বাঙালির দেশকে লুট করে নিয়ে যাচ্ছে। 5 মিনিট একটা দীর্ঘ টানা বক্তৃতা, উদারা মুদারা এবং তারায়। ঘুরে ফিরে অতি কোমল নিখাদে এসে যখন যুক্তিপূর্ণ ভাষণটা সমাপ্ত হলো, দেখা গেল আবেগে কৃষ্ণপ্রসাদের চোখের কোনায় কোনায় জলের বিন্দু দেখা দিয়েছে। এখনো ভেবে দেখ সবাই, একবেলা তো পেট পুড়ে ভাত জুটছে না তোদের, আর কুলিগিরি কিরে যা মজুরি পাবি তাতে। অর্ধভুক্ত ক্ষুদিত চোখগুলো লোভে ঝলঝল করে উঠল। দৃষ্টির সামনে ঝলক দিয়ে গেল সোনালি মরীচিকা। সত্যি তো, অন্যায়টা তাদের কোনখানে? জমিতে যদি লাঙল ঠেলতে পারে, তাহলে কোদাল মারলে মহাভারত সত্যিই কি কিছু অশুদ্ধ হয়ে যাবে? অভিরাম মাথা ঝাঁকিয়ে বললে, কিন্তু বাবু। কিন্তু লোক চরিত্র বলছি কৃষ্ণপ্রসাদ। অভিরামের সর্বাঙ্গে বিদ্রোহ ঘনিয়েছে। গাঁয়ের লোকের ওপরে তার অপ্রতিহত প্রতিপত্তি। বিদ্যান নতুন লোক এসে সে অধিকারে হস্তক্ষেপ করবে, সেটা সে কল্পনাই করতে পারছে না। কিন্তু সে আধিপত্যটা আধ্যাত্মিক, আদি ভৌতিক প্রয়োজনের দাবিটা ঢের ঢের বেশি এবং বাস্তব। এই সহজ কথাটুকু বুঝবার বুদ্ধি কৃষ্ণপ্রসাদের আছে। ঠোঁটের কোণা দুটো একটু বিস্তৃত করে কৃষ্ণপ্রসাদ তীক্ষ্ণ সর্পিল হাসি হাসলে। অভিরাম ছাড়া আর সমস্ত মানুষগুলোর মুখই একাকার হয়ে গেছে। অলৌকিক ভীতি নয়, লৌকিক ক্ষুধা, লোভে এবং দ্বিধায় তারা বিচলিত হয়ে উঠেছে। মুহূর্তের জন্য কৃষ্ণপ্রসাদ অনুভব করলে অভিরাম তার প্রতিদ্বন্দ্বী, তার ক্ষমতা লাভের পথে প্রতিপক্ষ। কিন্তু কৃষ্ণপ্রসাদের হাসিটা প্রচ্ছন্ন বিদ্রুপেও আরও খানিকটা বিস্তৃত হয়ে পড়ল। শেষ পর্যন্ত জয় হবে তারই। পকেট থেকে কালো চামড়ার নোট বই বেরোলো। বলল, বলো কে কে রাজি আছো? একবার কৃষ্ণপ্রসাদ আর একবার অভিরামের মুখের দিকে তাকালে সকলে। অভিরামের চোখ দুটো জল জল করছে, শক্ত হয়ে উঠেছে খাড়া চোয়াল, যেন যে নাম লেখাবে বাঘের মতো তারই ঘাড়ের ওপর ঝাঁপ দিয়ে পড়বে সে। কিন্তু জয় হলো অপদেবতার নয়, সরকারি কালেক্টরের। কয়েক মুহূর্ত কেটে গেল নিষ্কম্প নিস্তব্ধতায়।
তারপর গলাটা সাফ করে দিয়ে হীরালাল বললে, লিখুন। অভিরাম নড়ে উঠল। দুটো চোখ থেকে এক ঝলক আগুন বৃষ্টি করল যেন। তারপর হন হন করে হেঁটে চলে গেল। এবারে শব্দ করে হেসে উঠল কৃষ্ণপ্রসাদ। লোকটা পাগল নাকি? গায়ের লোক সে হাসিতে যোগ দিল না। গুনিনের চোখের সামনে দিয়েই সরকারি রাস্তা তৈরি হয়ে চলল। সবাই খাটে সেখানে, হীরালাল, মতিলাল, জনক। 3-4 দিনের মধ্যেই হাল চাল বদলে গেছে তাদের। রাতারাতি সব বড় মানুষ। গায়ের দুঃখ দূর হলো এতদিনে। কৃষ্ণপ্রসাদের বক্তৃতায় ফাঁকি নেই। দেশের দুঃখে ঝরে পড়া তার চোখের জল যে নিঃসন্দেহে আদি ও অকৃত্রিম, এই সম্পর্কে মনে আর কেউ সন্দেহ পোষণ করেন না। 1 পয়সার বিড়ি জুটত না কোনো কালে। টুকরো বিড়ি কুড়িয়ে নিয়ে ধূমপানের তৃষ্ণাটা নিবারণ করত জনক। সেই এসে হাজির হলো 1 বাক্স সিগারেট নিয়ে। বললে, নাও গুনিন, একটা সিগারেট নাও, ভালো জিনিস, ঠিকাদার বাবু দিয়েছে। অসীম বিরক্তি ভরে অভিরাম বললে, না। না কেন? আপত্তিটা কিসের? সত্যি ভায়া, তুমিই ঠকলে। খালি ভূত জ্বালিয়ে কি পেটের ব্যবস্থা হয় আজকাল? চলো এসো, চলে এসো আমাদের সঙ্গে। 2 কোপ মাটি তোলো, দিনমজুরি 2টি টাকা, তোমায় রোখে কে? একটা চড় মেরে তোর মাথার খুলি উড়িয়ে দেব। আস্তে আস্তে জনক পিছু হটতে লাগলো। ভীরু গলায় বললে, কেন? কোন অন্যায়টা কি বলেছি? সবাই যখন 2 পয়সা করে নিচ্ছে। 2 পয়সা? হঠাৎ রাক্ষসের মতো গলায় গুনিন গর্জে উঠল। নিজের মান সম্মান বিসর্জন দিয়ে অমন পয়সার মুখে লাথি মারবো আমি। ভাবিস নি এই সুখ তোদের সইবে? মা শীতলে জেগেই আছেন, জানলে এই ধর্মের গায়ে কখনো অধর্ম তিনি সইবেন না। জনকের বুকের মধ্যটা কেঁপে গেল। সাপ দিচ্ছে নাকি গুনিন? মন্ত্রসিদ্ধ ভূতসিদ্ধ লোক সে, তার সাধ্য কুকাজ নেই। এই কি শুধু কথারই কথা, না এমনিভাবে দেশশুদ্ধ লোকের সর্বনাশ করার মতলব আটছে সে? কিন্তু কেন? এমন কি অপরাধ করেছে তারা? ঘরের ভেতর ছটফটিয়ে মরলেও যখন 1টি বার কেউ ডেকে জিজ্ঞেস করে না, কিংবা 1 ফোঁটা জল দেয় না খেতে, তখন গায়ে গতরে খেটে 2 পয়সা রোজগার করলে কার কি বলার আছে? অথচ কেন এমন করছে গুনিন? কেন সে এমনভাবে হিংস্র হয়ে উঠছে? জনক কিছু বুঝে উঠতে পারল না। কিন্তু সর্ষের মধ্যেই যে ভূতে ধরেছে সে খবর অভিরামের জানা ছিল না। সন্ধ্যার সময় গুনিনের বউ পদ্মা এসে সামনে দাঁড়ালো। বললে, একটা কথা বলবো? কেরোসিনের কুপি জ্বালিয়ে অভিরাম ডালা বুনছিল। বললে, কি বলবি? গায়ের মেয়েরা সবাই তো রাস্তায় কাজ করতে যাচ্ছে, 2 পয়সা পাচ্ছেও, তাই। তাই? হাতের ডালাটা নামিয়ে রেখে সন্দিগ্ধ উগ্র চোখে তাকালি অভিরাম। জোয়ারের হাড় দুটো কঠিন হয়ে উঠল। মাথার ঝাঁকড়া ঝাঁকড়া চুলগুলো নেমে এসেছে কপাল ছাড়িয়ে। অগ্নিগর্ভ স্বরে বললে, তাতে কি হয়েছে? ডালা কুলো বেচে আর ভূত ছেড়ে তো সংসার চলে না। যা আকাল পড়েছে, আমিও যদি ওখানে গিয়ে কাজ করি, তাহলে অন্তত একটা করে টাকা। অভিরাম তীরের মতো খাড়া হয়ে দাঁড়ালো। খবরদার, খবরদার পদ্ম, এ কথা আর একবার মুখে আনবি তো সোজা খুন হয়ে যাবি। গুনিনের বংশ আমরা, মা শীতলার দয়া আমাদের উপরে। ঘরে না খেয়ে মরে থাকবো সেও ভালো, কিন্তু ওসবের মধ্যে আমরা নেই। গোলামি করি না আমরা, ছোট কাজ করি না। চারালের ঘরে সুন্দরী বউ পদ্মা ঠোঁট ওল্টালো। স্বাস্থ্যপুষ্ট কালো শরীরটা যেন নদীর জলের মতো ছলছলিয়ে উঠল চাঞ্চল্যে ও অবিশ্বাসে। তোমার মান নিয়েই তুমি গেলে। সবাই যখন কাজ গুছিয়ে নিলে, তখন পদ্মাকে মারবার জন্য একটা বজ্র মুষ্টি তুললে অভিরাম। আর সেই মুহূর্তে বাইরে থেকে ডাল পড়ল, গুনিন, গুনিন। কে? অপরাধী গলায় উত্তর এলো, আমি, হীরালাল। একটা ঘোমটা টেনে ঘরের মধ্যে সরে গেল পদ্মা, আর কেরোসিনের অনুজ্জ্বল আলোর সামনে হীরালাল এসে দাঁড়ালো। চোখ দুটো ভীতিতে বিস্ফোরিত এবং বিহ্বল। কি হয়েছে? একবার এসো ভাই। আমার বড় মেয়েটার যেন কি হয়েছে। জ্বর নেই, জারি নেই, সন্ধে থেকে কেবল তরপাচ্ছে আর থেকে থেকে চোখ উল্টে আসছে।
তুমি একবার চলো। হীরালালের গলা কান্নায় কাঁপছে। হুম, এবার গুনিনকে মনে পড়েছে তাহলে? রাগ করো না ভাই, চলো। তুমি রাগ করলে আমরা কোথায় দাঁড়াই? একটা বিরাট আত্মপ্রসাদে ভরে উঠল অভিরামের মন। খালি কৃষ্ণপ্রসাদ নয়, তারও দাম আছে, তারও প্রয়োজন আছে। এই তাদের বংশগত অধিকার। মা শীতলার অনুগ্রহে আধি ব্যাধি সারাবার দায়িত্ব একমাত্র তাদেরই। পেটের খিদে মেটাবার লোভ দেখিয়ে কৃষ্ণপ্রসাদ গ্রামের লোককে বশীভূত করতে পারে, কিন্তু যে শত্রুকে চোখে দেখা যায় না তার বেলায়? মা ওলাইচণ্ডী আর মা শীতলার যে সমস্ত অনুচর দৃষ্টির অলক্ষ্যে মৃত্যুবান নিয়ে ঘুরছে, তাদের হাত থেকে বিপন্ন মানুষকে রক্ষা করতে পারে কে? অন্ধকার শেওড়া গেছে যাদের আস্তানা, কিংবা এলোচুলে ভর সন্ধ্যেতে পুকুর ঘাটে গেলে যাদের নজর পড়বেই, কোনো সরকারি ঠিকাদারের সাধ্য নেই যে মুঠো মুঠো টাকা ছড়িয়ে দিয়ে তাদের বশীভূত করতে পারে। ছোট বেতের ঝাঁপিটা তুলে নিয়ে অভিরাম বললে, চলো। হীরালালের দাওয়ায় তখন লোকারণ্য। ছোট মেয়েটা পাগলের মতো ছটফট করছে, গড়াচ্ছে, কস দিয়ে গড়িয়ে পড়ছে ফেনা। অমানসিক দুটো বড় বড় চোখ মেলে তাকাচ্ছে, আর থেকে থেকে উঠছে প্রচণ্ড একটা হিক্কার ধমক। হীরালালের বউ মরা কান্নার রোল তুলেছে তারস্বরে। কটমট করে খানিকক্ষণ সেদিকে তাকিয়ে রইল অভিরাম। তারপর সংক্ষেপে বললে, পেট নিতে পেয়েছে। বাড়িময় কোলাহল, কান্নার রোল আরও প্রবল হয়ে উঠল। গুনিন প্রকাণ্ড একটা ধমক দিয়ে বললে, চুপ! কিন্তু সর্ষে জোগাড় করো কিছু। সর্ষের পর সর্ষের প্রহার, সর্বাঙ্গে জলের ছিটে, কিন্তু পেতনির নামবার লক্ষণ নেই। মেয়েটা তেমনি করেই দাওয়াময় গড়িয়ে বেড়াচ্ছে। থেকে থেকে এমন একটা হিক্কা উঠছে যে সন্দেহ হয় কখন তার দম আটকে যাবে। অভিরামের কপালে ঘাম জমে উঠতে লাগলো। সংশয়ে ভরে যাচ্ছে মন। কিছুতেই কিছু হবার লক্ষণ নেই। সমস্ত বাড়িময় কালো অন্ধকার ঘনিয়েছে। ছোট আলোকটা মিটমিট করছে, নিভে যাবে এক্ষুনি। আর সেই অস্পষ্ট আলোয় মেয়েটার দুটো ভয়াবহ চোখ দেখে তারই অন্তরাত্মা শিউরে উঠল। কামরূপ কামিক্ষের ডাকিনীর আদেশ কোনো কাজে লাগছে না। বাঁচানো গেল না মেয়েটাকে। টর্চের জোরদার আলো পড়ল প্রায়ান্ধকার প্রাঙ্গণে। জুতোর মচমচ শব্দ করে ঢুকছে কৃষ্ণপ্রসাদ, সঙ্গে আরও একটি ভদ্রলোক। কৃষ্ণপ্রসাদ হাসল। তোমার মেয়ের অসুখের খবর শুনে ডাক্তার নিয়ে এলাম হীরালাল। আমারই বন্ধু এদিকে কাজে এসেছিলেন, সুবিধেই হলো তোমার। হীরালাল দ্বিধাগ্রস্ত হয়ে বললে, গুনিন ওকে ঝাড়ছিল কি না হুজুর, তাই? ডাক্তার তাচ্ছিল্য ভরে বলল, ইয়োর গুনিন, ওইসব বুজরুকিতে কাজ চলে না, রোগও সারে না। তোমার ওই ঝুলি কাঁথা নিয়ে সরে দাঁড়াও তো বাপু, আমি একবার দেখি। বিদ্রোহী ঘোড়ার মতো ঘাড় বেঁকিয়ে অভিরাম বসে রইল, এক তিল নড়ল না। কৃষ্ণপ্রসাদ টর্চের আলোটা অভিরামের মুখের ওপর ফেলল। একটু সরে বসো তুমি, অনেক তো করলে, কিছু তো পারলে না দেখতে পাচ্ছি। এবার ডাক্তারবাবুকে দেখতে দাও। অভিরাম তবুও নড়ে না। বললে, আমাকে ডেকে এনেছে হীরালাল, আমি ঝাড়বো একে। কোনো ডাক্তার ফাক্তারের পরোয়া রাখি না আমি। ননসেন্স, ইডিয়েট! নতুন ডাক্তারের ধৈর্যচ্যুতি ঘটল। রোগীকে মেরে ফেলবে নাকি লোকটা? এদের নামে ক্রিমিনাল কেস করে দেওয়া উচিত। অভিরামের মাথায় চড়ে গেল রক্ত, আর উদ্বেলিত সেই রক্তের উচ্ছ্বাস যেন ফেটে বেরিয়ে পড়বার উপক্রম করলে দুটি চোখের মধ্যে দিয়ে। একটা অশ্লীল গাল দিয়ে অভিরাম বললে, খবরদার! মুহূর্তে কোথা থেকে কি হয়ে গেল। ডাক্তার সজোরে জুতোশুদ্ধ একটা প্রকাণ্ড লাথি বসিয়ে দিল অভিরামের বুকের ওপরে। ভূত চারবার সরঞ্জামগুলো বিপ্লব ঘটিয়ে 3 হাত দূরে ছিটকে পড়ল অভিরাম। ব্যাপারটা যেন ভোজবাজি, এমন একটা কিছু যে ঘটতে পারে এ যেন কল্পনার অতীত। জনতা নিঃশব্দ, নির্বাক। কৃষ্ণপ্রসাদ বললে, ছিছিম সেন, করলেন কি? সেন তখন রুগীর ওপর ঝুঁকে পড়েছে নির্বিকার মুখে। শান্ত গলায় জবাব দিলে, যা করা উচিত তাই করেছি। শুয়োরের বাচ্চাটা পেশেন্টদের মেরে ফেলার উপক্রম করেছিল, তার উপরে আবার লম্বাই চওড়াই। চৌধুরী, এক কাজ করো, কালই ওই স্কাউন্ডেলটাকে হ্যান্ড ওভার করার ব্যবস্থা করো। রেগুলার মার্ডারার। কত লোককে এইভাবে মেরে ফেলেছে কে জানে। কিন্তু সেন ঠিক সময় মতোই এসে পড়েছিল।
একটা ইঞ্জেকশনেই রোগী স্বাভাবিক হয়ে উঠতে লাগলো আস্তে আস্তে। শিক্ষার প্রকোপটা কমে গেল ক্রমশ। উঠে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে ডাক্তার বলল, অলরাইট, ক্রাইসিস কেটে গেছে। বাই দ্য বাই, সে জোচ্চোরটা গেল কোথায়? ডাক্তারের লাথি খেয়ে অন্ধকার উঠানে ছিটকে পড়েছিল গুনিন, কিন্তু সেখানে সে নেই। কোন ফাঁকে উঠে গেছে কেউ টেরও পায়নি। রাত ঝমঝম করছে। এক ফালি অনুজ্জ্বল চাঁদ উঠেছে আকাশে। তার আলোয় দেখা যাচ্ছে মাঠের ওপর সাদা পাখির মতো তাঁবুগুলো ঘুমন্ত হয়ে গেছে। একটু আগেই জোরালো আলো জ্বলছিল ওখানে। আসছিল কুলিদের দুর্বোধ্য গান আর ঢোলের কলরব। কিন্তু এখন নীরব হয়ে গেছে সমস্ত, ঝিমিয়ে পড়েছে যেন গভীর একটা অবসাদের মধ্যে। তার সামনে সাদা একটা সাপের মতো পড়ে রয়েছে নতুন পথ, রাজপথ। এই পথ, এই সাপটার বিষ নিঃশ্বাস অনুভব করছে অভিরাম। তার সর্বাঙ্গ পুড়ে যাচ্ছে, যেন জ্বলে যাচ্ছে সমস্ত। বুকের ভিতরে তখনও টনটন করে একটা ব্যথা চমক দিয়ে যাচ্ছে। জোর লাথি মেরেছে ডাক্তার। গুনিন বিছানা ছেড়ে উঠে বসল। পাশে মরার মতো অঘরে ঘুমোচ্ছে পদ্ম। অবিরাম উঠে আলো জ্বালালো। ঘরের এক কোণ থেকে বার করলে লাল কাপড়ের একটা পুটুলি। অসহ্য উত্তেজনায় তার হাত কাঁপছে। তার চোখে তীক্ষ্ণতার শানিত হয়ে উঠছে হত্যাকারীর দৃষ্টি। শুধু একজন মানুষকেই সে খুন করবে না, শুধু এই ডাক্তারকেই নয়, এই পাপকে, এই লাঞ্ছনা আর এই অপমানের হেতুকে ঝাড়ে মূলে ছন্ন করবে সে। একটা কালো বোতলের মধ্যে কতগুলো সাদা গুঁড়ো সে চোখের সামনে তুলে ধরল। কৃষ্ণপ্রসাদ কল্পনা করতে পারে না, ডাক্তারের ভাবারও ক্ষমতা নেই, এই বোতলটার মধ্যে বন্দী আছে দেশব্যাপী মহামারী। এই বোতলের সাদা গুঁড়োগুলো আর কিছু নয়, বসন্তের বীজ, শুকনো কুটির মামড়ি। এগুলো ওরা সংগ্রহ করে ওষুধ লাগাবার জন্যে আর বিশেষ সময়ে প্রতিহিংসা চরিতার্থ করবার জন্যে। অবিশ্বাসীকে কঠিন শাস্তি দেবার জন্যে গুণেরা বহুবার এই মৃত্যু বিষ বর্ষণ করেছে তাদের বাড়িতে, উড়িয়ে দিয়েছে হাওয়ায়, মিশিয়ে দিয়েছে কুয়োর জলে। কদিনের মধ্যে পাওয়া গেছে হাতে নাতে প্রত্যক্ষ ফল। বহুদিন পরে এই মারণাস্ত্র প্রয়োগ করবার প্রয়োজন হলো এবার। বোতলের কারাগারে যে মৃত্যু রাক্ষস বন্দী হয়ে আছে, একবার ছাড়া পেলে সে আর ক্ষমা করবে না, নিঃশেষে গিলে শেষ করবে সমস্ত। ওই ডাক্তার, ওই কৃষ্ণপ্রসাদ, ওই কুলিদের উপনিবেশ দু একদিনের মধ্যে মৃত্যুর কলরবের মধ্যে তলিয়ে যাবে সমস্ত। নিঃশব্দে ঝাঁপ বন্ধ করে দিয়ে অভিরাম বাইরে বেরিয়ে এলো। ম্লান জ্যোৎস্নায় পাড়ার কুকুরগুলো গুনিনের একটা ছায়ামূর্তি দেখে আতঙ্কে চিৎকার করে উঠল। পর মুহূর্তেই থেমে গেল আবার। সন্ধেবেলা কারা যেন শুয়োর পুড়িয়েছিল। এখনো পোড়া মাংস আর পোড়া কাঠের গন্ধ বাতাসে সমাকুল হয়ে আছে। বড় একটা যজ্ঞ ডুমুরের ঝুপসি গাছ থেকে একটা কাক পোতে হয় স্বপ্ন দেখেই জোরদ কণ্ঠে ডেকে উঠল। রাত্রে কাকের ডাক অত্যন্ত দুর্লক্ষণ। কা কা কা। গুনিনের মনে হলো যেন বলছে, খা খা খা। অন্ধকার শীতলার থানের দিকে এগিয়ে চলল অভিরাম। ঝুড়ি নামা অসত্য গাছের পাতায় প্রেতাত্মার দীর্ঘশ্বাস। বাইরের জ্যোৎস্নার আক্রমণে পলাতক দমিশ্রা যেন এখানে বসেই ঘনীভূত আশ্রয় নিয়েছে। শীতলার থানের ওপরে গুচ্ছে গুচ্ছে জোনাকি জ্বলছে, যেন রাক্ষসী দেবতা সহস্র সহস্র চোখের আগুন শানিত করছে সমস্ত পৃথিবীর উপরে ছড়িয়ে দেবার জন্য। মাঠের ওপরে দেখা যাচ্ছে নতুন রাস্তা, জ্যোৎস্নায় রহস্যাতুর রাজপথ, দুর্ভিক্ষ পীড়িত দেশকে বাঁচানোর জন্যে রাজকীয় প্রতিশ্রুতি, সিভিল সাপ্লাইয়ের শুভ বুদ্ধিতে গৌরী সেনের টাকার সদাব্রত, তার উপরে তাঁবুর সমারোহ, কৃষ্ণপ্রসাদের উপনিবেশ। শীতলার থানে একটা প্রণাম করল গুনিন। কল্পনা করে নিলে বিস্ফোটক ভূষিতা দেবীর করালি মূর্তি। সারা গায়ের ক্ষত চিহ্ন থেকে রক্ত আর পুঁজ গড়িয়ে পড়ছে। এক হাতে মারণ সূর্প, আর তার বাতাসে মহামারীর বিষ উড়ে যাচ্ছে দেশে দেশে। গর্ধবাসিনা দেবীর প্রসারিত জিহ্বা থেকে রক্ত পড়ছে গড়িয়ে। গায়ের রোমগুলো রুদ্ধ উত্তেজনায় কাঁটার মতো খাড়া হয়ে উঠেছে। ম্লান জ্যোৎস্নায় দীর্ঘ ছায়া ফেলে ফেলে অভিরাম অদৃশ্য হয়ে গেল।
তারপরের ইতিহাস সংক্ষিপ্ত। শহর থেকে বন্দোবস্ত বা ডাক্তার আসবার আগেই কৃষ্ণপ্রসাদের কলোনিতে বসন্ত শুরু হলো। কাকতালীয় হয়তো, অতএব। ভীত কৃষ্ণপ্রসাদ বললে, স্ট্রাইক দি টেন্ট। নতুন পথ অসমাপ্ত রেখেই কৃষ্ণপ্রসাদের দল বল পিছিয়ে গেল 10 মাইল দূরে। বিলীয়মান গরুর গাড়ির সারির দিকে তাকিয়ে পিশাচের মতো হাসল অভিরাম। তার জ্বর হয়েছে, দেবী তার সহায়, জয় তার নিশ্চিত। কিন্তু মহামারীর রাক্ষসটা কৃষ্ণপ্রসাদের তাঁবুতেও আর সীমাবদ্ধ রইল না। নির্বিচারে তার ক্ষুধা বিস্তীর্ণ হয়ে এলো গ্রামের দিকে। যারা বাইরে থেকে এসেছিল তারা পালিয়ে বাঁচল, কিন্তু যাদের বাইরে যাওয়ার জায়গা নেই, বসন্তের আক্রমণ তাদের উপরেই ভেঙে পড়ল অনিবার্যভাবে। এবার কোথায় গেল কৃষ্ণপ্রসাদ? কোথায় গেল কে? অভিরাম ছাড়া আর উপায় নেই কারো। একটি ব্রহ্মাস্ত্রেই সম্রাট নিজের রাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত। বাঁচাও গুণিন, বাঁচাও! অভিরামের ঠোঁটে ধারালো হাসি, যেন সরকারি বাবু কোথায় গেল, তাকে ডেকে পাঠাও না। রাগ করো না ভাই, দয়া করো, তুমি ছাড়া আর কে আছে? এ সময় তুমি না এলে। তারপর একদিন অভিরামের হাসিও বন্ধ হয়ে গেল। বসন্ত হলো পদ্মার। লক্ষ্য ভেদ করে ব্রহ্মাস্ত্র যে আবার তার বুকের দিকেই ফিরে আসবে, এ কথা তো গুণিনও জানত না। অসহ্য যন্ত্রণায় ছটফট করে মরে গেল পদ্মা। চারালের সুন্দরী বউ পদ্মা। অমন অপূর্ব দেহটা তার পচে গেছে, এমন বিভৎস হয়ে গেছে যে সেদিকে তাকানো চলে না। সৌন্দর্যের আবরণের তলা থেকে বিভৎস নরককুণ্ড। এইবার মাটিতে আছড়ে আছড়ে কাঁদলে অভিরাম। কি করলাম, কি করলাম আমি? কিন্তু সবচাইতে বড় আঘাত তখনও তার জন্য অপেক্ষা করছিল। পদ্মার মৃতদেহ সরাতে গিয়ে বিছানার তলা থেকে বেরিয়ে পড়ল একটা চমৎকার সোনার আংটি। ঠিক এই আংটিটাই কার হাতে দেখেছিল সে? ডাক্তারের না কৃষ্ণপ্রসাদের? তাহলে তাহলে পদ্মা? শোক মিলিয়ে গেল। মাথার মধ্যে জ্বলেও যেতে লাগলো দুঃসহ একটা অগ্নিকুণ্ড। তাহলে শেষ পর্যন্ত জয় হলো কার? চরম অপমান আর চরম পরাজয়ের মধ্যে তাকে ফেলে গেল কে? গ্রামের ঘরে ঘরে মরা কান্না উঠেছে। অভিরাম কি এই চেয়েছিল? আর পদ্ম? আর এই সোনার আংটি? পাথরের মূর্তির মতো বসে রইল গুণিন। লাল পুটলিটার মধ্যে নানা জাতের তীব্র প্রাণঘাতী বিষ সঞ্চিত আছে। অভিরাম হার মানবে না, না, কিছুতেই না। কিন্তু কৃষ্ণপ্রসাদ ভালো লোক। সরকারি ডাক্তার, স্যানিটারি ইন্সপেক্টর আর ভ্যাকসিনেটরের একটা ছোট দল নিয়ে সে গ্রামের দিকে আসছিল। বারোয়ারি তলার কাছাকাছি আসতেই দলটা থমকে দাঁড়িয়ে গেল একবার। দিনে দুপুরে গুণিনের বিষ জর্জরিত দেহটাকে শেয়ালে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল সেখানে। অ্যানাদার ভিকটিম, ডাক্তার বললেন।